আচ্ছা, ওজন কমানো নিয়ে তো অনেক কথা হয়, তাই না? আজ কোনো জাদুকরি ডায়েট বা অবাস্তব প্রতিশ্রুতি নয়, বরং মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার পেছনের আসল বিজ্ঞান আর গণিতটা ঠিক কেমন সেটাই আজ খুব সহজে বোঝার চেষ্টা করা হবে। সাথে থাকবে এমন কিছু প্র্যাকটিক্যাল রুটিন যা কোনো ভারী যন্ত্রপাতি ছাড়াই একদম স্বাভাবিক জীবনে কাজে লাগানো যায়। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। শুরুতেই একটা ধাক্কা দেওয়া যাক। যুগ যুগ ধরে আমরা তো শুনে আসছি যে প্রতিদিন ৫০০ ক্যালোরি কম খেলে সপ্তাহে ১ পাউন্ড ওজন কমে যাবে। ডায়েট দুনিয়ার সবচেয়ে পপুলার এই ৩৫০০ ক্যালোরির মিথটা তো সবারই জানা। কিন্তু কেমন হবে যদি বলা হয় এই পুরো নিয়মটাই গাণিতিকভাবে একদম ভুল? হ্যাঁ, আজ এমন কিছু বৈজ্ঞানিক তথ্য আমরা দেখব যা ওজন কমানো নিয়ে এতদিনের সব চিন্তাভাবনা পুরো উল্টে দেবে। আমাদের আজকের এই পুরো আলোচনাটি মূলত ৫টি ধাপে এগুবে। প্রথমে ওজন কমানোর আসল গণিত, এরপর ক্যালোরির ঘনত্ব, মননশীল খাদ্যাভ্যাস, বাড়িতে করার মতো কিছু কার্যকর ব্যায়াম, আর একদম শেষে থাকছে ঘুম ও মানসিক চাপের প্রভাব। শরীর কিভাবে কাজ করে তা বোঝা থেকে শুরু করে সঠিক ফুয়েল, মুভমেন্ট আর রিকভারি সবই থাকছে এখানে। তো পর্ব ১, ওজন কমানোর গণিত। আমাদের শরীর আসলে ক্যালোরির পরিবর্তনের সাথে নিজেকে ঠিক কিভাবে মানিয়ে নেয় তা দিয়ে শুরু করা যাক। এমআইটির পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ ডক্টর কার্সন চাও কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে ওই পুরনো ৩৫০০ ক্যালোরির নিয়মটা দীর্ঘমেয়াদে একদমই কাজ করে না। একটু ভাবা যাক, ওই নিয়মে চললে কয়েক বছরে তো মানুষের ওজন শূন্য হয়ে যাওয়ার কথা, তাই না? তার গবেষণায় উঠে আসা নতুন নিয়মটা বলছে অন্য কথা। প্রতিদিন মাত্র ১০ ক্যালোরি কম খেলে ১ পাউন্ড ওজন কমাতে সময় লাগবে প্রায় ৩ বছর। তার মানে প্রতিদিন যদি মাত্র ১০০ ক্যালোরি, যা একটা কোকের ক্যানের সমান, কম খাওয়া যায় তবে ১০ পাউন্ড ওজন কমানো সম্ভব। এখানকার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হল শরীরকে পরিবর্তন করাটা আসলে একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট বা এক দৌড়ের ব্যাপার নয়। পুরনো নিয়মটা কেন ফেল করে সেটা বুঝতে হলে এই স্টেডি স্টেট বা স্থিতিশীল অবস্থা সম্পর্কে জানতে হবে। দেখুন, যখন মানুষের ওজন কমতে শুরু করে তখন শরীরের আকারও ছোট হয়ে আসে, আর এই ছোট শরীরকে সচল রাখতে আগের চেয়ে কম শক্তির প্রয়োজন হয়। ফলে আমাদের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া খুব দ্রুত এই নতুন ডায়েটের সাথে নিজেকে মানিয়ে নেয় এবং শরীর একটা নতুন স্টেডি স্টেটে গিয়ে স্থির হয়। ঠিক এই কারণেই ওজন কমার হার সবসময় একরকম থাকে না। ব্যাপারটা আরও সহজে বুঝতে ডক্টর চাও এর এই ছিদ্রযুক্ত বালতির পদার্থবিজ্ঞানের উপমাটা দারুণ কাজে দেয়। ধরা যাক, মানবদেহ হলো একটা বালতি। ওপর থেকে যে পানি ঢালা হচ্ছে সেটা হলো খাবার, আর বালতির ছিদ্র দিয়ে যে পানি বেরিয়ে যাচ্ছে তা হলো পোড়ানো ক্যালোরি, আর বালতির পানির স্তরটাই হলো শরীরের ফ্যাট বা চর্বি। এখন পদার্থবিজ্ঞানের নিয়মটা কি? বালতিতে যত বেশি পানি থাকবে, পানির চাপের কারণে ছিদ্র দিয়ে তত দ্রুত পানি বেরোবে। মানে দাঁড়ালো, যাদের শরীরের আকার বড় তারা শুধু বেঁচে থাকার জন্যই প্রাকৃতিকভাবে বেশি ক্যালোরি পোড়ান। ইন্টারেস্টিং, তাই না? এবার আসা যাক পর্ব ২-এ, ক্যালোরির ঘনত্বের নতুন ধারণা। না খেয়ে কষ্ট না পেয়েও কিভাবে অত্যন্ত বুদ্ধিমানের মতো সঠিক খাবার বেছে নেওয়া যায় তা নিয়ে এখন কথা হবে। অনেকেরই ধারণা ওজন কমানো মানেই স্রেফ শুকনো সালাদ আর স্বাদহীন সব খাবার গিলে বেঁচে থাকা। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ক্যালোরির ঘাটতি আর ক্যালোরির ঘনত্বের পার্থক্য বুঝতে পারার মাঝে। ধরা যাক, একটা প্লেটে রাখা আছে ছোট্ট একটা কাপকেক, আর অন্য প্লেটে একেবারে পাহাড় সমান স্ট্রবেরি। অবাক করা ব্যাপার হলো দুটোর ক্যালোরি কিন্তু একদম সেম, কিন্তু কোনটা খেলে পেট ভরা মনে হবে বেশি সময়? অবশ্যই স্ট্রবেরি। একেই বলে ভলিউম ইটিং। কম ক্যালোরি কিন্তু বেশি পরিমাণের খাবার খেলে পেটও ভরবে, আবার শরীরে ক্যালোরিও কম ঢুকবে। এক ঢিলে দুই পাখি। তাহলে প্রতিদিনের খাবারের প্লেটটা ঠিক কেমন হওয়া উচিত? এখানে একটা গাণিতিকভাবে নিখুঁত এবং খুব সিম্পল চার্ট আছে। নিয়মটা হলো, প্লেটের অর্ধেকটা ভরে ফেলতে হবে যে কোনো ফল বা সবজি দিয়ে। এরপর ১/৪ থাকবে প্রোটিনের জন্য, যেমন ধরা যাক ডিম, মুরগি, মাছ বা মটরশুঁটি। আর বাকি ১/৪ থাকবে কার্বস বা শর্করা, যেমন ভাত, আলু বা ওটস। এই সিম্পল রেশিওটা অনেকক্ষণ পেট ভরা রাখবে, আর কোনো কঠিন ডায়েটের ওই ভয়ঙ্কর ক্লান্তি ছাড়াই শরীরকে রাখবে একদম ফিট। এবার পর্ব ৩, মননশীল খাদ্যাভ্যাস ও আর্দ্রতা। কি খেতে হবে তা তো জানা হলো, কিন্তু কিভাবে খেতে হবে? এই পর্বে থাকছে খাওয়ার অভ্যাস আর হজম প্রক্রিয়াকে হ্যাক করার কিছু দারুণ কৌশল। আজকালকার এই ব্যস্ত জীবনে খাবার প্রায় না চিবিয়ে গিলে ফেলার একটা মারাত্মক প্রবণতা আছে। কিন্তু এই ফর্ক ডাউন বা চামচ নামিয়ে রাখার পদ্ধতিটা আসলে কোনো বোরিং নিয়ম বা শাস্তি নয়, বরং এটা একটা দারুণ বায়োলজিক্যাল লাইফ হ্যাক। নিয়মটা হলো, এক লোকমা খাবার মুখে নেওয়ার পর কাঁটা চামচটা প্লেটে নামিয়ে রাখা, খাবারটা ধীরে ধীরে চিবানো আর স্বাদটা উপভোগ করা। এই ছোট কাজটাই প্রয়োজনের অতিরিক্ত খাবার দ্রুত গিলে ফেলা থেকে বাঁচিয়ে দেবে।
কিন্তু এত ধীরে কেন খেতে হবে? কারণটা বেশ মজার। পেট যে ভরে গেছে এই সিগন্যালটা পাকস্থলী থেকে ব্রেনে পৌঁছাতে পাক্কা ২০ মিনিট সময় লাগে। হ্যাঁ, পুরো ২০ মিনিট। তাই খুব দ্রুত খেলে ব্রেন সিগন্যাল পাওয়ার আগেই অনেকটা বাড়তি খাওয়ার পেটে চলে যেতে পারে। আর ঠিক এখানেই খাওয়ার সময় মূল টার্গেট হওয়া উচিত এই ৮০%। মানে গলা পর্যন্ত না খেয়ে যখনই মনে হবে পেট ৮০% ভরে গেছে আর একটা তৃপ্তিদায়ক অনুভূতি আসছে, ঠিক তখনই খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। এই ৮০% নিয়মটা কিন্তু আজকের কোনো নতুন আবিষ্কার নয়। জাপানে একে বলা হয় হারা হাচিবু। বহু শতাব্দী ধরে জাপানিরা এই নিয়ম মেনে চলছে। আর আধুনিক মেটাবলিক বিজ্ঞানও আজ ঠিক এটাই প্রমাণ করেছে যে অতিরিক্ত খাওয়া আটকাতে এই শতাব্দী প্রাচীন কনসেপ্টটি ১০০% কার্যকর। আচ্ছা, এবার একটু সকালের রুটিনের দিকে তাকানো যাক। সকালে শুধু লেবু পানি তো অনেকেই পান করেন, কিন্তু মেটাবলিজমকে একদম রকেট স্পিডে জাগিয়ে তুলতে এই আপগ্রেডেড পানীয়টা ট্রাই করে দেখা যেতে পারে। কুসুম গরম পানিতে তাজা লেবুর রসের সাথে ১ চিমটি কায়েন পেপার বা গোলমরিচ আর ১ চামচ অ্যাপল সাইডার ভিনেগার। শুনতে একটু অদ্ভুত আর কড়া লাগলেও এই সামান্য তেতো আর ঝাল উপাদানগুলো আমাদের হজম প্রক্রিয়াকে সকাল সকাল দারুণভাবে কিকস্টার্ট দেয়। চলে এলাম পর্ব ৪-এ। বাড়িতে করার মতো কার্যকরী ব্যায়াম। শরীরকে শেপে আনতে যে দামি জিমের মেম্বারশিপের একেবারেই কোনো দরকার নেই, সেটা এবার পরিষ্কার হয়ে যাবে। পেটের জেদি চর্বি কমানোর জন্য এই ব্যায়ামগুলো জাস্ট বসার ঘরে বা বেডরুমেই করে ফেলা সম্ভব। বাইসাইকেল ক্রাঞ্চ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ঘোরানো বা স্ট্যান্ডিং টুইস্ট, হাঁটু আর কনুই মেলানোর ক্রাঞ্চ এবং প্ল্যাঙ্ক পজিশনে থেকে টুইস্ট করা। ব্যাস, এই তো। এগুলোর জন্য ভারী কোনো যন্ত্রপাতির দরকার নেই, শুধু প্রতিদিন নিজের জন্য একটু সময় বের করে নিলেই হলো। তবে ব্যায়াম করার সময় এই কথাটা সবসময় মাথায় গেঁথে রাখা খুব জরুরি। লক্ষ্যটা কিন্তু স্রেফ ১০০ বা ২০০টা ক্রাঞ্চ করা নয়। ভুল ভঙ্গিতে ১০০০টা ব্যায়াম করলেও কোনো লাভ হবে না। মূল উদ্দেশ্য হল পেটের ভেতরের গভীর কোর পেশিগুলোকে এমনভাবে কাজে লাগানো যেন সেগুলো একটা প্রাকৃতিক করসেটের মতো ভেতর থেকে শরীরকে শক্ত আর টানটান রাখে। অবশেষে আমরা এসে পড়েছি পর্ব ৫-এ, ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ। আজকের সেশনের একেবারে শেষ এবং বৈজ্ঞানিকভাবে সবচেয়ে সারপ্রাইজিং অংশ এটি। বিশ্রাম কিভাবে সরাসরি আমাদের ফিজিক্যাল রেজাল্ট নিয়ন্ত্রণ করে তা জানলে রীতিমতো অবাক হতে হয়। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে শরীরকে শান্ত করাটা কিন্তু ভীষণ জরুরি। ঘুমানোর আগে ভারী কোনো ব্যায়ামের বদলে হালকা কিছু স্ট্রেচিং দারুণ কাজ করে। যেমন ধরা যাক পিঠের ওপর শুয়ে গ্লুট ব্রিজ করা বা দেয়ালের কাছে পা উঁচু করে রাখা। এই খুব সাধারণ কাজগুলো শরীরে জমে থাকা তরল নিষ্কাশনে সাহায্য করে আর সাথে ব্রেনকে সিগন্যাল দেয় যে ব্যাস, দিনের কাজ শেষ, এখন শরীরকে রিকভার করার সময়। আর ঘুমের বিষয়টা সম্ভবত পুরো প্রসেসের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট। পর্যাপ্ত ঘুম না হলে শরীর কর্টিসল নামের একটা স্ট্রেস হরমোন তৈরি করা শুরু করে। জানা আছে এই হরমোনটা কি করে? এটা সরাসরি শরীরকে নির্দেশ দেয় সব চর্বি পেটের অংশে জমিয়ে রাখার জন্য। হ্যাঁ, এটা একটা চরম রুড বায়োলজিক্যাল সত্য যে শুধুমাত্র ঘুমের অভাবেই সারাদিনের ওই হেলদি ডায়েট আর ব্যায়ামের সমস্ত পরিশ্রম পুরোপুরি মাটিতে মিশে যেতে পারে। তাই আজকের এই আলোচনাটা একটা খুব ভাইটাল প্রশ্ন দিয়ে শেষ করা যাক। একটু ভাবা যাক তো, এতক্ষণ ধরে ডায়েট, ব্যায়াম আর মেটাবলিজম নিয়ে যা যা আমরা জানলাম তার সবকিছু কি শুধু রাত জাগার কারণে নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো? আশা করা যায় এই বৈজ্ঞানিক আর গাণিতিক পদ্ধতিগুলো কাজে লাগিয়ে আজ থেকেই ঘুমের রুটিনটাকে নতুনভাবে সাজানো হবে। কারণ শরীরকে সুস্থ রাখাটা আসলে কোনো ম্যাজিক নয়, পুরোটাই বিজ্ঞান। আজকের মতো এখানেই শেষ করছি।